আবিদুল ইসলাম খান রাজপথের সন্তান, যিনি ২৪-এর ছাত্র আন্দোলনের অগ্রগণ্য সংগঠক ও যোদ্ধা। ১৮-র কোটা আন্দোলন থেকে ২৪-এর অভ্যুত্থান তার ছিল প্রত্যক্ষ অংশ। আবিদ প্রজন্মের অনুপ্রেরণা। الصلاة خير من النوم। ১৯৯৮ সালের ১১ই মার্চ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের নিভৃত পল্লীতে জন্ম নেন আবিদ। আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা। আমার বাবা একজন হাই স্কুলের টিচার ছিলেন, মা গৃহিণী ছিলেন। তো আমি যেভাবে গড়ে উঠেছি একটা বদ্ধ পরিবেশ বেড়ে উঠেছে। গ্রামে বসবাস করলেও বাবা কখনো বাসা থেকে বেরোতে দিতেন না। ছোটবেলা থেকেই আবিদ পড়াশোনায় মনোযোগী ছিলেন, ক্লাসের প্রথম সারির ছাত্র। আবিদ প্রথম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত এই বাখরনগর হাশিমিয়া ফাজিল মাদ্রাসা পড়াশোনা করছে। লেখাপড়ার সময় আমরা দেখছি তার কথাবার্তা, শিষ্টাচার সবই আমাদেরকে অনুপ্রেরণা করছে। স্যার যে একটা প্রশ্ন করলে সে আমাদের আগে সে উত্তরটা দিয়ে ফেলত। আবিদ খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছিলেন সমান সক্রিয়। তার পরিবার ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, তবে সামাজিক ন্যায়ের প্রতি দায়বদ্ধতা ছিল গভীর। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের প্রভাবশালীদের দ্বারা আক্রান্ত হয় তার বসতভিটা। লাঞ্ছিত হন পিতা ও পরিবারের সদস্যগণ। সর্বদা আমার পরিবারের ওপর একটা মেন্টাল প্রেশার রাখতো আমার বাসার সামনেই থাকা আওয়ামী পরিবার। আমার বাবা যেহেতু আমাদের বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ছিলেন, এই ১৪ নং নবীর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, বিএনপির রাজনীতির সাথে ওনার দীর্ঘদিনের সম্পর্ক। এই সুসম্পর্কের ফলে আওয়ামী ফ্যাসিস্টরা তাদেরকে এমন অত্যাচার করছে, গ্রাম ছাড়তে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তি হওয়ার পর আবিদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়। আমি যখন বলে উঠলাম, বলে ওঠার পরে আমাকে গেস্ট রুমে নেওয়া হয়। অবাচ্য গালাগালিজ করলো, পরিবার নিয়ে গালাগালিজ করলো, আমাকে সে রাতে নির্যাতন করলো। আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এমন একটা প্ল্যাটফর্মকে খুঁজে নিতে হবে, যে প্ল্যাটফর্মটা থেকে এই রাজনৈতিক এই যে অপসংস্কৃতির যে কালচার, সেই কালচারগুলোকে মূলোৎপাট করব। দেশের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান আহরণের জায়গা নয়, বরং রাজনৈতিক চর্চার কেন্দ্রও বটে। তিনি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ওই যে আমি হল থেকে বের হলাম যে নির্যাতনের কারণে, ঠিক একটা দীর্ঘ সময় পরে ৫ থেকে ৬ মাস পর আমার কিছু বন্ধু বান্ধবকে আমি দেখালাম যে এই ছেলেটা আমাকে হলে নির্যাতন করেছে। পরবর্তীতে আমি জানতে পারলাম সেই ছেলেটাও, যে ছেলেটা ছাত্রলীগ বেশে আমার উপর এত নির্যাতন করলো, সেই রাতটাতে মানসিক টর্চার করলো, শিবিরের সাথী ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজপথ মানেই ভিন্ন রকম আবেগ। কখনো লাঠিপেটা, কখনো টিয়ার গ্যাস, কখনো দমন পীড়ন, বিরোধী পক্ষের রক্তচক্ষু, এ সবই ছিল তার রাজনৈতিক জীবনের নিত্যসঙ্গী। যে সময়টাতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ১৫-১৬ সেশনের ৭ থেকে ৮ জন ৯ জন স্টুডেন্ট আমরা বিরোধী দলের রাজনীতিটা করতাম। তবে তার রাজনীতি কেবল দলীয় পরিচয়ে সীমাবদ্ধ নয়। তিনি বিশ্বাস করেন
ছাত্র রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীর অধিকার রক্ষা। আর সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আলোচিত সংগঠক। 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে তিনি ডাকসুর সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে, তবুও আবিদ পান শিক্ষার্থীদের অকুণ্ঠ সমর্থন। এমন ভয় আমাদেরকে পাওয়ানো হয়েছিল, যারা নির্বাচন করবে তাকে তুলে নেওয়া হবে, তার পরিবারকে শেষ করে দেওয়া হবে, যারা তাদের পাশে সমর্থন হিসেবে থাকবে, সিগনেচার দিবে, তাদেরকেও শেষ করে দেওয়া হবে। ওই মুহূর্তে দাঁড়িয়ে 2019 সালে ডাকসু নির্বাচন আমরা কিন্তু করেছিলাম, যেখানে নিজের ভোটটাও নিজে দিতে পারি নাই। ডাকসু নির্বাচন যখন করে তখন ওই যে আমি তার একটা ছবি এখন আমি রেখে দিছি, তখন গিয়া আমি টের পাইছি আর কি, আমরা সবাই জানতে পারলাম সে ডাকসু নির্বাচন করতেছে। তো ডাকসু নির্বাচন রাজনীতি না করলে নির্বাচন করুন, তাই না? একজন নেতা হিসেবে তার সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস। ছাত্র অধিকার আদায়ের আন্দোলনে তিনি কখনো পিছপা হননি। তার সাংগঠনিক দক্ষতা, ছাত্রদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাহসী কর্মকাণ্ড তাকে দ্রুতই শীর্ষ নেতৃত্বের কাছাকাছি পৌঁছে দেয়। তো 19 সালে ডাকসু নির্বাচনের পর থেকে 19, 20, 21, 22, 23, 24 সালের ডামি নির্বাচন পর্যন্ত আবার আরেকটা জার্নি, দীর্ঘ পথ। ফ্যাসিস্ট হাসিনা যেন গোটা বাংলাদেশের সব কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে। খুবই টেনশনে কাটাইছি, তার কারণ ও ফ্যাসিস্ট পার্টি যদি জানতে পারে যায় আমরা আবেদের আব্বা আম্মা এমুখানে আছে, তাহলে হয়তো আমাদের অস্তিত্ব রাখবে না। 2024 জুলাই আন্দোলনের শুরু থেকে 5ই আগস্টের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিটি দিন এবং প্রতিটি পদক্ষেপে সাংগঠনিকভাবে আবিদের যোগাযোগ, দক্ষতা এবং আন্দোলনের কৌশল প্রণয়নের বুদ্ধিদীপ্ততায় মুগ্ধ হয়েছে সতীর্থরা। 24 সালের 5 জুন যখন কোটা সংস্কারের প্রজ্ঞাপন, কোটা বাতিলের যে প্রজ্ঞাপনটা জারি করা হলো, ওটাকে যখন স্থগিত করে আবারও কোটা নিয়ে আসা হলো, তখন বিগত দীর্ঘ সময়ের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি এই জিনিসটা চিন্তা করতে পারছিলাম যে এই কোটা সংস্কার আন্দোলনটাতে জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতাকর্মীরা আছে বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে অংশগ্রহণ করতে হবে। তো ইনস্ট্যান্ট একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছিলাম, ইতিমধ্যেই পত্রপত্রিকা, বিভিন্ন বইয়ে এই গ্রুপটার নাম উঠে আসছে, কোটা আন্দোলন পর্যালোচনা। তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ ছাত্র জনতার সম্মুখে ঘোষিত দফা 1 দাবি 1 স্বৈরাচার হাসিনার পদত্যাগ স্লোগানটি পারমাণবিক বোমার শক্তির ন্যায় উদ্বুদ্ধ করেছে সাধারণ ছাত্র জনতাকে। 4 আগস্ট বিকেল দিকে আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, ওই জায়গা থেকে স্নাইপারে অনেক গুলি হয়। আমরা শাহবাগ অবস্থান করছিলাম। নামাজ পড়ে যখন আমি ঘুমালাম, তাহাজ্জুদ পড়ে, বিশ্বাস করবেন সারাটা রাত আমার শরীরে বৃষ্টির মতো সাহস বর্ষিত হয়েছে। সকাল 9টায় শহীদ মিনারে যখন উপস্থিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো, ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে যখন দাঁড়াই, তখন ছত্রভঙ্গ অবস্থায় তখন আমি আমার উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে বলছিলাম, আমরা আজকেই জিতবো, এতে কোনো সন্দেহ নাই, তবে কেউ ভয় পাবেন না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে
যখন আমরা মাঠে নেমে পড়লাম, রাস্তায় নেমে পড়লাম, এখানে আনাস শহীদ হয় যে বাবা মার উদ্দেশ্যে পিচ্ছি আনাত লিখে এসেছিল, যদি আর না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও, জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আমার সন্তানের বুকে গুলি লাগছে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। ভেব না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।